সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টর টুবির বিশেষ আয়োজন সুস্বাস্থ্যের রমাদান প্রোগ্রামে। সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি ডক্টর হাসান মামুন রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় রোজা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা। এ বিষয়ে কথা বলার জন্য ডক্টর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার নাসিরউদ্দিন সাগর, হৃদরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডক্টর টিভির স্টুডিওতে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর নাসিরউদ্দিন সাগর স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সকলকে। আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা উপজেলা লেভেলে দেখি যে হার্ট অ্যাটাক আমরা ওখানে ডায়াগনোসিস হচ্ছে বা আইডেন্টিফাই হচ্ছে, পেশেন্টকে যখন আমরা কাউন্সেলিং করি যে এটার বেটার ট্রিটমেন্ট অপশানটা যে আমরা তার প্রাইমারি পিসিআই করা বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো, অনেক সময় পেশেন্টগুলো যেতে চায় না বা কনভিন্স হতে চায় না। সেই মুহূর্তে আসলে কি করণীয় বা আমরা সাধারণ মানুষকে কিভাবে এটাকে বোঝাতে পারি যে তার কোন সময়ের ভিতরে কোন ট্রিটমেন্ট অপশানটা নিলে তার হার্টের জন্য ভালো, তার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে লো রিসোর্স কান্ট্রি, তো আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান এখনও কিন্তু ওই লেভেলে যায় নাই। সবাই কিন্তু আমাদের যে হার্টের যে চিকিৎসাটা, এটা চিকিৎসার কথা শুনলেই সবার মধ্যে একটা ধারণা জন্মে যে অনেক টাকা লাগবে, এখানে এই চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে একজন মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরপর প্রথম 12 থেকে 24 ঘন্টা 24 ঘন্টা খুবই ভাইটাল। এই সময়টাতে কিন্তু সে যদি আমাদের এখন আধুনিক যে চিকিৎসাগুলো আছে, বিশেষ করে যেটা ওষুধের মাধ্যমে আমরা ইনজেকশনের মাধ্যমে হার্টের যে ব্লকটা আছে সেটা ছুটানোর জন্য একটা ব্যবস্থা করি প্রথমে, সেটা কিন্তু কম খরচেই নিতে পারতেছে। মানে 5-7 হাজার টাকা হইলেই কিন্তু সেটা নেওয়া সম্ভব হচ্ছে। এটা কিন্তু অ্যাভয়েড করা, অনেকে কিন্তু এই ভয়েও আসে না যে ওখানে গেলেই আমার অনেক বেশি টাকা লাগবে। এজন্য উপজেলা লেভেলে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, অর্থাৎ ডক্টর বলছে যে আপনার হার্ট অ্যাটাক আছে, তাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করবো যে আপনারা তার চেয়ে পরবর্তী স্তর অর্থাৎ জেলা সদর হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত অবশ্যই যাবেন। কারণ উপজেলাতে দেখা যায় যে আমাদের ওই যে ইনজেকশনটা সেটা অ্যাভেলেবল থাকে না, অথবা ডক্টররা ওখানে প্রপার সেটিং এর অভাবে দিতে পারতেছেন না। তো এই জন্য আমি বলবো যেটা অবশ্যই অ্যাটলিস্ট জেলা সদর হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত একজন হার্ট অ্যাটাকের রোগীকে 6 ঘন্টার মধ্যে অথবা 12 ঘন্টার মধ্যে হলো আসতে হবে। এবং এটাতে আসলে সুবিধা কি যে আমরা প্রথমত ইনজেকশনের মাধ্যমে হার্টের যে ব্লকটা আছে সেটা ছুটানোর জন্য একটা ওষুধ দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু অনেকেরই অলমোস্ট 60-70% কিন্তু ব্লক সেখানে কিন্তু অনেকটা ছুটে যায়। তারপর যেটা করে, তারপর যদি তাদের আর্থিক ওরকম অবস্থা ভালো থাকে বা ফিনান্সিয়াল অবস্থা যদি সাপোর্ট করে, তাহলে আরও বেটার ট্রিটমেন্ট কিন্তু আছে। আমরা এই ইনজেকশন দেওয়ার পরেও কিন্তু যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে একটা ইমার্জেন্সি অ্যানজিওগ্রাম করে ওই ব্লকের মধ্যেও কিন্তু একটা স্ট্যান্ড পরাই দিতে পারে। একটা রিং পরাই দিলে কিন্তু তার যে রক্ত প্রবাহটা এটা কিন্তু একদম 100% ঠিক হয়ে যায়। এবং এতে করে কিন্তু যেটা হয় যে তার মাসেল ড্যামেজের পরিমাণটা কমে যাচ্ছে। তো মাসেল ড্যামেজের পরিমাণ কমে গেলে তার কিন্তু পরবর্তী লাইফস্টাইল, পরবর্তীতে তার যে জীবন জীবিকা, সেটা কিন্তু স্বাভাবিক থাকার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ তার ফাংশনাল ডিসেবিলিটি যেটা বা সে তার যে হার্ট ফেলিউরের যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যায়। তো এক্ষেত্রে সবারই উচিত যে পরবর্তী চিকিৎসার জন্য হায়ার সেন্টার অর্থাৎ অ্যাটলিস্ট জেলা সদর অথবা মেডিকেল কলেজ হসপিটাল পর্যন্ত যাওয়া, এবং যেখানে আমাদের যে ফার্মাকোলজিক্যাল যে রিভাস্কুলাইজেশন সেটা অথবা ইন্টারভেনশনাল যে রিভাস্কুলাইজেশন সেটা, যেখানে ফ্যাসিলিটিস আছে আর কি, যেখানে ফ্যাসিলিটিস আছে সেখানে যাওয়া উচিত। তার মানে একজন ডক্টর যখন এটাকে ডায়াগনোসিস করে ফেলতেছেন যেটা হার্ট অ্যাটাক, এবং উনি সাথে সাথে যে পরামর্শটা দিবেন ওই পেশেন্ট পার্টিকে, সেটা আসলে আমলে নেওয়া এবং আমলে নিয়ে দ্রুত সময়ের ভিতরে যেখানে ফ্যাসিলিটিসটা আছে সেটা ওষুধের মাধ্যমে হোক বা আপনি যেভাবে বললেন যে একটা রিং পরানোর মাধ্যমে হোক, দ্রুত এটা করলে তার মর্টালিটি বেনিফিট আছে আর কি। এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে টাইম ওয়েস্ট করা যাবে না, অর্থাৎ আপনার ডিসিশনগুলো খুব দ্রুত নিতে হবে। হার্ট অ্যাটাকের পরে প্রথম 24 ঘন্টা, আগে বলা হতো 12 ঘন্টা, এখন 24 ঘন্টা পর্যন্ত বলা হয় যে হার্ট অ্যাটাকের পরে, তবে যত দ্রুত সম্ভব যদি 6 ঘন্টার মধ্যে, যে রোগীটা 3 ঘন্টার মধ্যে পৌঁছাইতে পারে হসপিটালে, একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে, তার যে আউটকাম, যে 6 ঘন্টা পরে পৌঁছাচ্ছে তার আউটকাম কিন্তু তার চেয়ে খারাপ, আর যে 9 ঘন্টা পরে পৌঁছাচ্ছে তার আরও খারাপ, যে 12 ঘন্টা পরে পৌঁছাচ্ছে তার আরও বেশি খারাপ।
তো এই জন্য হার্ট অ্যাটাক যখনই ডায়াগনোসিস করা হয়, অর্থাৎ আপনার লোকাল ডক্টর যখনই আপনাকে বলবে যে আপনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন কিন্তু আর কিঞ্চিত দেরি করা উচিত, যত দ্রুত সম্ভব আপনাকে হচ্ছে টার্সিয়ারি লেভেল হসপিটাল, অ্যাট লিস্ট মেডিকেল কলেজ হসপিটালে আপনাকে চলে যেতে হবে। থ্যাংক ইউ স্যার। আমরা যেমন বলতেছিলাম যে আসলে বুকে ব্যথা সেটা হার্টের জন্য নাও হতে পারে, হার্টের জন্য না হলে সে মুহূর্তে ওই রোগীর জন্য ওনার জন্য অ্যাডভাইস কি থাকবে? হ্যাঁ, সেটা এখন আমি কিন্তু অনেকগুলো কথা বলছি যে লাইফস্টাইলের জন্য আমাদের কিছু বুকে ব্যথা হচ্ছে, প্রফেশনের জন্য কিছু বুকে ব্যথা হচ্ছে, তারপরে কারো গ্যাসের জন্য ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে এটার জন্য ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন, মানে যে যার যে কারণে হচ্ছে সেটার জন্য সে তার ওইভাবে চিকিৎসা কিন্তু আছে। তো আমাদের একজন গ্রাজুয়েট ডক্টর দেখে যদি মনে করেন যে এই বুকে ব্যথাটা তার হার্টের জন্য না, সেটা হচ্ছে অন্য কোনো কারণে, সেটা কোন কারণে, যদি গ্যাস্ট্রিকের জন্য হয় তাহলে তার এটাতে আমরা যদি তার ডিসপেপসিয়া বা গ্যাস যেটা হয় যে পেট ফুলা পাপা থাকে, ওরকম যদি সিমটম থাকে, তাহলে ওটার জন্য আমরা কিছু আর একটু বাড়তি টেস্ট করতে হতে পারে, ইভেন অ্যান্ডোস্কোপি পর্যন্ত করা লাগতে পারে। সেক্ষেত্রে অ্যান্ডোস্কোপি করে অথবা আমরা নন ইনভেসিভলি এইচ পাইলোরি টেস্ট একটা খুব করি আমরা, কার্ডিওলজিস্ট যারা তারা কিন্তু এইচ পাইলোরি অ্যান্টিবডি টেস্ট করি। অ্যান্টিবডি দেখলে বুঝতে পারে যে তার পিউডির সম্ভাবনা বেশি কিনা, ঠিক আছে, বা তার এটা পিউডি জনিত ব্যথা কিনা বা এইচ পাইলোরি ইনফেকশন আছে কিনা, সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার করার জন্য দেয়। তো সেক্ষেত্রে তার যদি এটা পজিটিভ থাকে তাকে ইরেডিকেশন থেরাপি দিতে পারি, অথবা এন্ডোস্কোপি করে আমি আলসার পেলাম, তাকে আলসার হিলার অথবা হচ্ছে অন্যান্য ইরেডিকেশন থেরাপি এগুলো দিতে পারি। সেক্ষেত্রে সার্জারিও লাগতে পারে। তো এই জন্য হচ্ছে তার স্টেজটা কোন পর্যায়ে আছে সেটা দেখে কিন্তু করতে হবে। আর তাছাড়া তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জেনারেল কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তাকে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, ঠিক আছে, অতিরিক্ত গরম খাবার খাওয়া যাবে না, বা ঝাঁঝালো খাবার খাওয়া যাবে না, ফাস্ট ফুড কম খেতে হবে, সল্টেড ফুডগুলো কম খেতে হবে, তাহলে কিন্তু তার গ্যাস্ট্রিকের ব্যথাটা কম হবে। তাহলে অর্থাৎ তাকেও কিন্তু পরিমিত এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে। ফাস্ট ফুড বা হচ্ছে সল্টেড ফুড বা বাইরের খাবার যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এটা হচ্ছে সাধারণত গ্যাস্ট্রিকের জন্য। আর আরেকটা কথা বলছি যে মাসকুলোস্কেলেটাল কারণ, অর্থাৎ মাংসপেশি অথবা আমাদের হচ্ছে হাড়ের কারণে যে ব্যথাটা হয়, সেটা সাধারণত যেটা আমি আমার প্র্যাকটিসে দেখি যে সাধারণত যারা হচ্ছে লং টাইম বসে কাজ করেন, সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করেন, আর আমাদের মা বোনদের কিন্তু এই বুকে ব্যথা কিন্তু খুব বেশি এখন কিন্তু এই গ্রাম অঞ্চলে অথবা শহরে যেখানে যাই আমরা দেখি যে মহিলাদের মধ্যে বুকে ব্যথার মানে হারটা অনেক বেশি বেড়ে গেছে এবং একটা অ্যাংজাইটি তৈরি করে যে বুকে ব্যথা। আসলে যেটা হয়, যেটা দেখছি যে মহিলাদের যে দৈনন্দিন যে কাজগুলো, এই কাজগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে সামনের দিকে ঝুঁকে বসে কাজ করা, কাটার কাজ, রান্নাবান্নার কাজ, ধোয়া মোছার কাজ, ঘর ঝাড়ু দেওয়া বা টান দিয়ে ভারী কিছু তোলা, ইভেন আমরা যে গোসলের সময় পানিটা সামনের দিকে ঝুঁকে তুলি, এটা কিন্তু আমাদের সঠিক পর্যান না। অর্থাৎ কাজগুলো করতে হবে মেরুদণ্ডকে সোজা রেখে, আর মেরুদণ্ডকে যখনই সামনের দিকে বাঁকানো হয় তখনই কিন্তু ডরসাল স্পাইনে অস্টিওআর্থ্রাইটিসের সম্ভাবনা বেড়ে যায়। ডরসাল স্পাইনে আমরা দেখি যে ডরসাল রেডিকুলোপ্যাথি হয়, তখন কিন্তু একটা ব্যথা তার পিছন থেকে সামনের দিকে চলে আসে। এই ব্যথাটাকে দেখা যাচ্ছে যে এক্সপ্লেন করতেছে যে আমার বুকে ব্যথা হচ্ছে। তো এই বুকে ব্যথাটা কিন্তু তার একটা কজ অফ অ্যাংজাইটি, মানে সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকে, হ্যাঁ আমার বুকে ব্যথা জানি কি হয়ে গেল। আসলে কিন্তু তার দৈনন্দিন যে কাজগুলো করতেছে, এই কাজগুলো একটু সিস্টেমেটিক করলেই কিন্তু তার এই বুকে ব্যথাটা কিন্তু কমে যায়। দেখা যায় যে এই পেশেন্টদেরকে, বিশেষ করে মহিলা পেশেন্ট আমাদের যারা আছেন, ওনাদের যখন বুকে ব্যথা হয় একটু যদি আমরা রেস্টে থাকতে বলি, তার দৈনন্দিন কাজগুলো অফ করে দিতে বলি, তাহলে কিন্তু তার বুকে ব্যথাটা অনেকাংশে কমে যাচ্ছে। অথবা তার পশ্চারটা সঠিকভাবে করতে হবে, অর্থাৎ যে কাজই করে না কেন সেই কাজটা হচ্ছে সঠিক পশ্চারে, মানে সোজা, মেরুদণ্ড সোজা রেখে, এবং খুব শর্ট টাইমে করতে হবে। একটানা আধা ঘন্টা বসে গৃহস্থলের কাজ করা, এই কাজগুলোর কারণে কিন্তু মাসকুলোস্কেলেটাল টাইপ অফ চেস্ট পেন হচ্ছে। তারপর হচ্ছে মাসকুলোস্কেলেটাল আরও কিন্তু অনেক কারণ আছে বুকে ব্যথার। আমাদের টিট সিনড্রোম বলি একটাকে আমরা, যে কোস্টোকন্ডাল জাংশনে কিন্তু একটা প্রদাহ হয়, সেখানেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। তো এই বুকে ব্যথা যদি হয় তাহলে সেটা কিন্তু আলাদা কিছু মেজার আছে, কিছু ফিজিক্যাল থেরাপি আছে, হাইড্রেশন থেরাপি আছে, আমরা কোল্ড ওয়াটার বা কোল্ড স্পঞ্জিং করতে বলি বা ওখানে কোল্ড কম্প্রেশন দিতে বলি, ইভেন সেখানে স্টেরয়েডও দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু ভিন্ন, সেটা আমাদের গ্রাজুয়েট ডক্টররা দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তার কোস্টোকন্ডাইটিস কিনা, অথবা মাসকুলোস্কেলেটাল টাইপ চেস্ট পেন, এটা কি তার ডরসাল রেডিকুলোপ্যাথি নাকি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। যেটাই হয় সেই অনুযায়ী তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার সেক্ষেত্রে তার কিছু ঔষধপত্র খেতে হবে, এবং তার হচ্ছে যে ওভারঅল নিয়মকানুনগুলো মেনে চললে মোটামুটি এই ব্যথাগুলো কিন্তু কমানো যায়। আর যদি অন্যান্য আরও রেয়ার কিছু কজ আছে, যেমন হচ্ছে আমাদের লাংসের
যে ব্যথাগুলো সেগুলোর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট, সেটা আসলে কিন্তু একসাথে এইগুলো এত বেশি এক্সপ্লেন করা যাবে না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা রুগী দেখে দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে তার এই ব্যথাটা হয়তো বা ফুসফুসের জন্য ব্যথা, অথবা তার ফুসফুসের উপরে যে আবরণ সেটার জন্য ব্যথা, অথবা মাংসপেশির জন্য ব্যথা, অথবা তার নিচে প্যানক্রিয়াস আছে, অথবা গল ব্লাডার আছে, সেখান থেকেও ব্যথা হতে পারে। তো এইটা কিন্তু সবকিছু কিন্তু আগে থেকেই প্রোটোটাইপ বলে দেওয়া যাবে না যে আপনার এইটার জন্য এটা ব্যথা হয়েছে। এটা রোগীকে আমরা যখন কাছ থেকে দেখি, আমরা যত এক্সামিনেশন করি, রোগীর কথা শুনি, সব কিছু মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত নিই যে ব্যথাটা এখান থেকে আসছে, সেজন্য স্পেসিফিক যা চিকিৎসা সেটা আমরা দিতে পারি। তার মানে স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন মূলত সেটা হলো ব্যথা যেটাই হোক না কেন, যদি চেস্ট পেইন হয় তাহলে আসলে ঘরে বসে না থেকে দ্রুত একজন গ্রাজুয়েট এমবিবিএস ডক্টরকে দেখানো, এবং উনি সব কিছু দেখে ডায়াগনোসিস করবেন যে এটা কি কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক, এটা কি গ্যাসের জন্য নাকি মাংসপেশির জন্য নাকি হাড়ের জন্য, দেন উনি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সাজেস্ট করবেন সে অনুযায়ী ট্রিটমেন্ট প্রোটোকলটা নেওয়া। তাহলে আমরা সাধারণ মানুষের ভিতরে যে জায়গাটা আছে অনেক সময় গ্যাসের ব্যথা মনে করে বাসায় বসে থাকা, এবং এর মাধ্যমে অনেক মৃত্যুর হারটা বেড়ে যায় যদি কার্ডিয়াক ব্যথা হয়ে থাকে, সেই জায়গাটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসতে পারবো। একদম সঠিক বলছেন, একদম সঠিক বলছেন। আমাদের বুকে ব্যথা, যখনই বুকে ব্যথা হবে, যে ব্যথাটা হলে আমাদের অবশ্যই এই ব্যথাটাকে হচ্ছে কোনোভাবেই এটাকে অবহেলা করা যাবে না, অবহেলা করার সুযোগ করা যাবে না। এবং বুকে ব্যথা মানে এটাকে সিরিয়াসলি নিতে হবে। হতে পারে এটা আপনার হার্টের ব্যথা না, অন্য কোনো ব্যথা, কিন্তু এটাকে অবহেলা করা যাবে না, কারণ অবহেলার পরিণামটা অনেক বেশি ভয়াবহ। আর যদি আমি এটাকে, অনেকেই আছে খুব ক্ষুদ্র ব্যথা নিয়েও আমাদের কাছে চলে আসেন, আমরা বলি যে এটা তো বুকে ব্যথা না, এটা হার্টের ব্যথা না, আপনি কেন আসছেন? কিন্তু এটাতে তার ক্ষতি হচ্ছে না। কিন্তু যদি বুকে ব্যথাটা হার্টের ব্যথাই হয় তাহলে তার ক্ষতি করা, বাসায় বসে থাকে তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আবার আমরা বুকে ব্যথার কথা বলছি, কিন্তু ব্যথা ছাড়াও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। বিশেষ করে যাদের অনেক দিন থেকে ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, তাদের কিন্তু বুকে ব্যথা হয় না, একটু অস্বস্তি লাগে, বুকে একটু জ্বালা জ্বালা লাগে, কিন্তু এই দেখা গেল বড় ধরনের একটা হার্ট অ্যাটাক হয়ে আছে, তার কোনো বুকে ব্যথা হচ্ছে না। আবার অনেক বেশি বয়স যাদের, যেমন 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, তাদেরও কিন্তু হার্ট অ্যাটাকে বুকে ব্যথা সবসময় হয় না। এই দুইটা গ্রুপ, একটা হচ্ছে ডায়াবেটিস আর একটা হচ্ছে অনেক বেশি বয়স যাদের, তাদের কিন্তু বুকে ব্যথা নাও হতে পারে। তো সেক্ষেত্রে এই দুই গ্রুপের যে লোকজন আছেন, তাদের ক্ষেত্রে মিনিমাম চেস্ট ডিসকমফোর্ট, অর্থাৎ বুকে ন্যূনতম অস্বস্তি হলেও কিন্তু মেডিকেল অ্যাটেনশন সিক করা, একজন গ্র্যাজুয়েট ডক্টরের কাছে যাওয়া অথবা একটা হসপিটালে যাওয়া কিন্তু খুব জরুরি। স্যার ওই মানে ওই দুই ক্যাটাগরির মানুষের জন্য কি আর কোনো সিমটমস হতে পারে, যেমন শ্বাসকষ্ট হওয়া বা? এক্স্যাক্টলি, যখন আপনার হার্ট অ্যাটাক হয়ে যায় তখন কিন্তু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, অনেক দিন থেকে ডায়াবেটিস থাকলে কিন্তু বুঝতে পারে না অনেক সময় রোগীরা, অথবা হচ্ছে যারা ওল্ড এজে আছে তারা কিন্তু বুঝতে পারে না। তখন সেক্ষেত্রে তারা আমাদের কাছে যেটা নিয়ে প্রেজেন্ট করেন, অর্থাৎ তার ফার্স্ট প্রেজেন্টেশন যেটা হয়, আমি বলছি যে মাঝে মধ্যে বুকে অস্বস্তি লাগতে পারে অথবা বার্নিং হতে পারে, কিন্তু সবচেয়ে বেটার যেটা কমন আমাদের কাছে যেটা প্রেজেন্টেশন হয় সেটা হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে। অর্থাৎ যখন আমার কাছে সে আসলো ততক্ষণে কিন্তু তার হার্ট ফেল করে গেল, অস্থিরতা নিয়ে আসে, তখন কিন্তু আর হার্টের যে ফাংশন সেটা ঠিক থাকে না, তখন কিন্তু সে শ্বাসকষ্ট নিয়েই প্রেজেন্ট করতে পারে। এই জন্য শ্বাসকষ্টটাও অনেক সময় হার্ট অ্যাটাকের একটা প্রেজেন্টেশন। মানে এরকম বাসা থেকেই যদি এরকম হয় যে অস্থিরতা লাগতেছে, ঘামতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে উনি ইমিডিয়েট একজন গ্র্যাজুয়েট ডক্টরের অবশ্যই অ্যাটেনশন সিক করবেন অবশ্যই। আর আমি আরেকটা কথা বলে রাখি যে আমাদের হার্ট অ্যাটাকের যে ব্যথা, এই ব্যথার সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকে, অর্থাৎ এটার সাথে আরো কিছু সিমটম থাকে যেটা দেখলে আমরা কনফার্ম হতে পারি যে না এটা হার্টেরই ব্যথা। সেগুলো কিন্তু বলা হয়নি, যে তার শরীর ঘামাবে, কিন্তু তার বমি বা বমি ভাব হতে পারে, বমি হয়ে যায় অনেকের ক্ষেত্রে, বমি ভাব হতে পারে, তার শ্বাসকষ্ট থাকতে পারে সাথে। তারপরে হচ্ছে যেটা হতে পারে তার সিনকোপ, যেটাকে আমরা বলি মাথা ঘুরায় বা মাথা ঘুরে পড়ে যায়, এরকম অনেকের যে বুকে ব্যথা হয়েছে সাথে মাথা ঘুরায় পড়ে গেছে, এই কয়েকটা জিনিস বুক ধড়পড় করতে পারে। তাহলে শ্বাসকষ্ট, বুক ধড়পড় করতে পারে, মাথা ঘুরায় পড়ে যেতে পারে, অথবা হচ্ছে তার বমি বা বমি ভাব হতে পারে, অতিরিক্ত ঘামাইতে পারে। এই কয়েকটা জিনিস যদি বুকে ব্যথার সাথে থাকে, এটা কিন্তু তার অ্যাসোসিয়েটেড সিমটম অফ কার্ডিয়াক চেস্ট পেইন যদি থাকে, তাহলে এটা কিন্তু হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে এরকম হইলেই উনি খুব দ্রুত হসপিটালে যখনই বুকে ব্যথার সাথে এই 4-5টা কন্ডিশন থাকবে, তখন কিন্তু এটা ধরে নেওয়া যায় যে এটা হার্টের জন্য ব্যথা।
হার্টের জন্য ব্যথা। তখন কিন্তু সেক্ষেত্রে দেরি করার আর কোনো অপশন নেই। ধন্যবাদ স্যার। আমরা অনেক কথা বললাম বুকে ব্যথা নিয়ে রমজানের ভিতরে। আপনি যদি একেবারেই সংক্ষেপে আমাদের সাধারণ জনগণের জন্য যারা বিশেষ করে প্রান্তিক অঞ্চলে থাকেন এই বুকের ব্যথার জন্য যদি এক্সট্রা আর কিছু বলতে চান তাহলে বলতে পারেন স্যার। যেটা আমার সাধারণ জনগণের জন্য যেটা আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে বুকে ব্যথা যেই ফর্মেই হোক, যেই রকমেই হোক, বুকে ব্যথাকে কখনো অবহেলা করা যাবে না। আর সর্বপ্রথম যেটা আমি বলবো যে আমাদের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের যে প্রিভেন্টিভ প্রতিরোধের যে উপায়গুলো বললাম, সবাইকে কিন্তু সেটা মেনে চলতে হবে। আমাদের এখন গ্রামাঞ্চলেও যে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা অসংক্রামক ব্যাধি হচ্ছে না তা না, হচ্ছে কিন্তু। তো সেক্ষেত্রে আমি সবাইকে যেটা বলবো যে আমাদের একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে, আমাদের খাবারের হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে, আমাদের স্বাস্থ্যসম্মত খাবারগুলো গ্রহণ করতে হবে, ফাস্টফুড খাওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খেতে হবে এবং ফ্রেশ যে ফলমূল পাওয়া যায় সেগুলো খেতে হবে। তারপরে হচ্ছে স্মোকিংয়ের যাদের অভ্যাস আছে তাকে স্মোকিংয়ের অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। যাদের হচ্ছে অতিরিক্ত ওজন আছে ওজন কমাইতে হবে। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের প্রবণতা আছে তাদেরকে খুব কম বয়সে অর্থাৎ 30 বছরের আগেই তাকে হচ্ছে যে তার ওভারঅল একটা চেক আপ করে তার কোলেস্টেরলটা ঠিক আছে কিনা, ডায়াবেটিসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আর ডায়াবেটিস বা প্রেশার যদি কারো থাকে তাহলে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রেখে যদি একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে তাহলে কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা জনিত যে প্রবলেম, হার্টের প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু আমরা অনেকাংশে কমাতে পারবো। আর আরেকটা জিনিস যেটা আমরা রুটিন হার্টের যে চেক আপ, এটা করতে অনেকে ভয় পায়, মনে হয় যে আমাদের এটা টাকা পয়সার অপচয় হচ্ছে। আসলে কিন্তু তা না। আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কিন্তু রুটিনলি আমি সবাইকে অনুরোধ করব যে আপনার বছরে একবার অন্তত বা 2 বছরে একবার বা অ্যাটলিস্ট 5 বছরে একবার আপনি হার্টের যে রুটিন চেক আপগুলো, অ্যাটলিস্ট একটা ইসিজি, একটা ইকো, একটা স্ট্রেস টেস্ট, ইটিটি, নন ইনভেসিভ ইটিটি এখন অনেক জায়গায় অ্যাভেলেবল আছে, অন্তত এতটুকু পর্যন্ত কিন্তু করতে পারেন। একটা ইটিটি করে ফেললে কিন্তু বোঝা যায় যে হার্টের রক্তনালীগুলোতে ব্লক আছে বা ব্লক হওয়ার সম্ভাবনা কতটুকু আছে, সেটা কিন্তু বোঝা যায়। তো এই জন্য এই রুটিন যে টেস্টগুলো সেগুলো কিন্তু সবাই হচ্ছে মানে যাদেরই রিস্ক ফ্যাক্টর আছে তাদের হচ্ছে একটু করে দেখা উচিত। কোলেস্টেরলটা কেমন আছে সেটা করে দেখা উচিত। ডায়াবেটিসটা কেমন হচ্ছে কিনা একটা ওজিডিটি টেস্ট করে কিন্তু দেখা যায় যে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, তার কোলেস্টেরলটা বেশি কিনা। তারপরে আরেকটা চেক আপ আছে যে হাই সেন্সিটিভ সিআরপি, এটা দেখলে আমরা বুঝতে পারি যে তার শরীরের ভিতরে রক্তনালীতে চর্বি জমার সম্ভাবনা কতটুকু আছে, তার এই যে সিআরপি বলি, ওই সিআরপিটা করে দেখা যায়। অর্থাৎ রুটিন কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো কিন্তু সবারই করে দেখা উচিত। বিশেষ করে 30 ঊর্ধ্ব, আগে বলা হতো যে 40 ঊর্ধ্ব, এখন আমরা বলি 30 ঊর্ধ্ব। কারণ হচ্ছে এখন এটা যে এইজটা হচ্ছে কমে আসছে, অর্থাৎ আরও কম বয়সেই হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে সবার এই রুটিন টেস্টগুলো যদি রেগুলার চেক আপের মধ্যে থাকে অথবা একটা ইন্টারভ্যালে 2 বছর 3 বছর পর পর যদি করে তাহলে কিন্তু এই যে হৃদরোগের যে বার্ডেনটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। অর্থাৎ আমরা প্রিভেন্ট করতে পারবো। তার হওয়ার আগেই তার যেই প্রবলেমগুলো আছে, যদি কোলেস্টেরল প্রবলেম থাকে সেই অনুযায়ী আমরা তাকে সেখানে কিছু ওষুধ দিয়ে দিতে পারবো কোলেস্টেরলের সমস্যাগুলো। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে, রেগুলার সে একটা লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আসবে। অর্থাৎ এই পরীক্ষাগুলো করলে কিন্তু তার মধ্যে সচেতনতাটা বৃদ্ধি পাবে এবং এই সচেতনতার বৃদ্ধির ফলে তার যে রোগ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা কমে যাবে, প্রতিরোধ করাটা সম্ভব। তার মানে আমরা এখন গুরুত্বটা দিচ্ছি যে প্রতিরোধ করব, যে কার্ডিয়াক ডিজিজগুলো কিভাবে প্রতিরোধ করা যায়। যদি প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টে যে পরিমাণ কার্ডিয়াক ডিজিজ হওয়ার প্রিভ্যালেন্সটা আছে সেটা আমরা অনেক হ্রাস করতে পারবো আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আমাদের ডক্টর টিভির স্টুডিওতে এসে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমরা আশা করি আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারলো, শিখতে পারলো এবং তারা সেভাবে প্রিভেন্টিভ মেজারমেন্ট বা প্রতিরোধ করার মাধ্যমে কার্ডিয়াক ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এবং ভবিষ্যতের কার্ডিয়াক ডিজিজ যেন না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
আজকে এতটুকুই ছিল প্রিয় দর্শক, আমাদের সুস্বাস্থ্যের রমাদান প্রোগ্রামে আজকে আমাদের টপিকস নিয়ে আলোচনা করেছিলাম যে রোজা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা। আমরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে স্যার খুব সুন্দরভাবে কি কি কারণে হতে পারে, সেই কারণের কি কি ট্রিটমেন্ট হতে পারে এবং এই বুকে ব্যথাটা বা কার্ডিয়াক ডিজিজটাকে কিভাবে প্রতিরোধ করতে পারে সে বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করলেন। আশা করি প্রিয় দর্শক আপনারা এটার মাধ্যমে অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং এটার প্রতিরোধ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সকলকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।